হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি নূপুর। ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোর অফ সায়েন্স। আমি কোথায় পাবো তারে পরবর্তী অংশ চলে এসেছি। আগের অংশে আমরা দেখছিলাম যে মলুটি যাত্রা চলছে এবং মলুটি যেন এক কিংবদন্তির রাজ্য, যেখানে জায়গায় জায়গায় শুধু অপরূপ সব কিংবদন্তি খেলা করে বেড়াচ্ছে। কথক এগুলো জানতে পাচ্ছেন সমস্তই রায়মশাইয়ের কাছে। এবার দেখি আরো কত অদ্ভুত অদ্ভুত সুন্দর রূপকথা রায়মশাই শোনান আমাদেরকে। দেখেছিলাম রায়মশাইয়ের নীল চোখে দূর আকাশের বিস্তার, সেথায় স্বপ্নের খেলা, রূপসাগরের কত না ঝিকিমিকি। সে মানুষ টিকেটবাবু নন, যিনি গেট আগলে চাপকান দেখিয়ে টিকেট মাসুল আদায় করতেন। মলুটি সেই এক রাজা, রাখরচন্দ্রের পায়ের ধ্বনি। সতীর ইচ্ছামরণের মন্ত্র শুনেছিলেন নিজের রক্তে কান পেতে। মিথ্যে বলবো না, ঢেউতোলা রক্তমৃত্তিকার রাড়ে সেই প্রথম গমনে স্বপ্নে পেয়েছিল আমাকেও। আমার পথে পথে ফেরার দিশায় মলুটি আমাকে নিয়ে গিয়েছিল রাড়ের এক রূপকথার দেশে। ইতিমধ্যে লারানের গাড়ি ওপারের চড়াইয়ে গিয়ে উঠেছিল। সানা ছুটিয়ে দিয়েছিল যেন পাণ্ডবের রথ। গাড়ির চাকায় ঘর ঘর আর সানার গলার উদ্বেগ ব্যগ্র হাঁকার। দুয়ে মিলে কান পাতে কার সাধ্য ছিল। যা যা মহাদেবের চালা তু, হট্টা হট্টা হট্টা, ঘাই ঘাই ঘাই, আ আ লো লো লো। যদি মনে করে থাকো সানার ইসব কথার মানে বুঝতে পারবে, তবে ভুল করেছ হে। মানুষের অবদ্ধ, বোঝে কেবল বলদে। ওর নাম বলদ তাড়ানো ভাষা। তবে হ্যাঁ, সানার গাড়ি কাঁদরে ঠেক খায়নি। জল পেরিয়ে এক হ্যাঁচকায় চড়াইয়ে ঢালুতে গিয়ে উঠেছিল। যদি এক চোখো না হও, তাহলে এটাও কবুল করতে হবে সানার গাড়িতে ভার কম ছিল। কেবল লারান আর তার বলদের দোষ না। কাছের থেকে দেখেছিলাম যার নাম কাঁদর, সে যেন এক নির্ঝর, পশ্চিমের উঁচা থেকে পুবেতে তার বাঁক খাওয়া ঢল। নুড়ি আর বড় পাথরে জলের তলায় ভরা। তখন লক্ষ্য পড়েছিল কাঁদরের ওখানে ওখানে মলুটির ঝি বউয়েরা স্নান করে, বাসন মাজে, কাপড় কাচে। তার মধ্যে কেউ কেউ ঘোমটা টানছিল, গায়ের কাপড় সামলাচ্ছিল, তবু গাড়ির দিকে দেখছিল। কিন্তু এমন মেয়েও দেখেছিলাম, কালো কোষ্টি পাথর কেটে যে মেয়ে তৈরি। ইস্তক কি বলবো হে, উয়ার ভরা যৌবন্তক। শাস্ত্রের ভাষায় যদি বলো তবে বলি ক্ষীণকোটি, সুঠামো, নিতম্বিনী। পিনপয়ধরা নয়, পিনোদ্ধতা যাকে বলে। সেই সঙ্গে বলিষ্ঠ আজানু বাহু, কালো দুটি ডাগর চক্ষু, ঝকঝকে সাদা দাঁত। দাঁড়িয়েছিল একটা বড় পাথরের ওপর। কাঁদরের জল তার দুপাশে কলকলিয়ে যাচ্ছিল। আর যাই হোক, সে ব্রাহ্মণী নয়, এক নজরে বোঝা গিয়েছিল। কৃষ্ণা কালিন্দী সে মেয়ে, সেই কোন যুগের সবরী বালা। গায়ের খাটো খুঁটো ভেজা কাপড়খানি টেনে দেবার কথাও মনে ছিল না। গলা তুলে হাঁক দিয়ে বলেছিল, অয় গো বড় কর্তা, গড় করি গো। এবার কোমর নুয়ে কপালে হাত ঠেকিয়েছিল। রায়মশাই রাঙা হেসে বলেছিল, ভালো আছিস তো? হাসির সঙ্গে জবাব এসেছিল, অয় তোমার কি পায় গো বড় কর্তা, উঠি কোন বাড়ির জামাই গ? ছি ছি, দেখ মেয়েটা বলেছিল কি গো। রায়মশাই হেসে ধমক দিয়েছিলেন, আদুর মুখ পড়ি, নতুন মুখ দেখলেই খালি জামাই বলবে, বড় ছেল্লার বন্ধু। বোঝা যায় ঘাটের ঝি বউদের মধ্যেও একটা হাসির ঢেউ লেগেছিল। ডাগরি কালিন্দি জিভ কেটে তাড়াতাড়ি বলেছিল, ছি ছি, দেখ চখের মাথা খেয়েছি গো। তারপর খিলখিল হাসিটা পিছনে পড়েছিল। গাড়ি তখন চড়াইয়ের অনেকখানি ওপরে, গ্রাম মলুটির প্রবেশ মুখে। রায়মশাই আমাকে বলেছিলেন বাউরিদের মেয়ে। সেরকম একটা কিছু অনুমান করেছিলাম, কিন্তু মনে মনে পুচ করেছিলাম, অমন কালো কুচকুচে ছিলছিলানো শরীরের গড়নখানি ওদের কে দিয়েছে? ছাতিমতলার নন্দলালের পুরাণের ছবিতে যেমন মহেশানী উমাকে দেখেছিলাম, এ যেন তেমনি গড়ন। কিন্তু বাউরি মেয়ে তো আর আর্যকন্যা নয়, তবে অমন রিজু অথচ নম্রতায় ঔদ্ধত্যে মাখামাখি গড়ন পেয়েছিল কোথা থেকে? মনের কথা তখন মনেই। গ্রামের প্রবেশ মুখে প্রথম দর্শন মন্দির। পোড়া ইটের গায়ে দেবদেবীর নানান লীলা নজর হয়েছিল, তবে অস্পষ্ট। কালের জিহ্বা চেটেছে অনেক দিন ধরে। গ্রামে ঢুকতে না ঢুকতেই মন্দির একাধিক। কোনো মন্দিরেরই দরজা নেই। দাওয়ার গায়ে অজস্র ফাটল, ইট খেকো আগাছার বেশ বারবারন্ত। তাল, শাল, আম, আমলকি গাছের ছায়ায় নিবিড়। মন্দিরের পাশেই দেখেছিলাম লাল মাটির দেওয়াল, খড়ের চাল, নিকচিকানো ভদ্রাসন। গাছের রং সবুজ, আর যে মানুষদের রং কালো। প্রকৃতির মধ্যে তাছাড়া সব এক রং, তার নাম লাল মেটে। সেই আমার প্রথম দেখা রাড়ের গ্রাম। কোথা থেকে যেন ছুটে এসেছিল গোটা কয়েক কুকুর। কেউ ডেকেছিল, কেউ ডাকেনি। লেজ নাড়িয়ে কান নাড়িয়ে ভয় খাওয়া পুছ নজরে দেখেছিল। তবে পথে ঘাটে ভদ্র অভদ্র অনেকের সঙ্গে দেখা। কেউ ছিল পথ চলাতে, কেউ বসেছিল মন্দিরের রকে। কারুর খালি গায়ে উপবিত, হাঁটুর কাছে কাপড়, কারুর উপবিত নাই। বাতে ভাবেই বোঝা গিয়েছিল কারা কে। কেউ ডেকে বলছিল, কে অমুক এলে নাকি? জবাবে রায়মশাই হাত জোর করে এক একবার
নামতে যাচ্ছিলেন, প্রায় জবাব পাচ্ছিলেন, আহা থাক থাক বাবা, এখন আর নামতে হবেক না, ভালো আছো তো? রায়মশাই কাউকে কাকা, কাউকে জ্যাঠা, কাউকে ঠাকুরদা বলেছিলেন, আবার কাউকে নাম ধরে, কিংবা হলধর, জালসিসকুতা, ভালো আছি, এমন সব বাতপুছের সঙ্গে প্রায় প্রতিজনাকেই অপরিচিতের পরিচয়টাও দিতে হচ্ছিল। না দিলে তো হয় না, গ্রামে একটা মানুষ এসেছে, চিনি না শুনি না, জানতে চাইবো বই কি, ইটি কে গ? গাড়ি চলেছিল গ্রামের ঘন বসতির মধ্যে দিয়ে, হঠাৎ নজরে ঠেক খাওয়া অবাক হয়েছিল। দেখেছিলাম প্রকাণ্ড অট্টালিকা, ঠাকুর দালান, পূজা মণ্ডপ না, তার চেহারা চিনি, অমন দোতলা বাড়ি, উঁচু আলসে, তাল গাছের মাথা ছাড়িয়ে উঠেছে প্রায়, তাও আবার আলসেতে শাড়ি ধুতি শুকোচ্ছিল। মলুঠির হৈমন্তিক আকাশে চিলেকোঠাটা দেখাচ্ছিল যেন কোনো এক অবাক মনের স্বপ্ন বোনার কুঠরি, তাও এক নয় একাধিক, আরও দু একখানি ইমারত দেখেছিলাম তালসারির ফাঁকে, আম জামরুলের আড়ালে। অথচ তার একটু আগেই শুনেছিলাম সেই রূপকথার দেশে রাজাদের বাস খাস আব ইমাম কোনো কিছুই ইটের গাঁথা পাকা ইমারত নয়। জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, তার আগেই রায়মশাই বলেছিলেন, কদিন ধরেই গ্রামের লোক সব আসছে, আজ সন্ধেবেলার মধ্যে যাদের আসবার সবাই এসে পড়বে, আর সবাই এরকম উকিঝুঁকি মারবে, জিজ্ঞেস করবে, কে এলো হে, কে এলো? কত যেন খুশি, সবাই ডেকে ডেকে জিজ্ঞেস করছিল, রাঙা হাসিতে যেন প্রেম করছিল আনন্দ আর গর্ব। মলুটির লোক কিনা সব? জিজ্ঞেস করেছিলাম, সময় সবাই আসেন বুঝি? রায়মশাই বলেছিলেন, তাই তো আসবে বাবা, কালী পূজাই যে আমাদের সব, মলটিতে দুর্গাপূজা নাই, রাজবংশের দুর্গাপূজা নাই। তাই নাকি? হ্যাঁ, সে একটা ঘটনা ঘটেছিল বহুকাল আগে, তখন রাজা। আবার শুরু হয়েছিল এক কিংবদন্তি। সে যে কিংবদন্তির মায়ের দেশ, সেটাই কেবল কথায় কথায় তাদের সৃষ্টি, কিন্তু কথা শেষ হয়নি। গরুর গাড়ি বাঁ দিক ফিরে মস্ত বড় এক পাকা পূজা মণ্ডপের উঠোনে গিয়ে দাঁড়িয়েছিলাম। লারানের গাড়িটা দাঁড়িয়েছিল তার আগেই। রায়গিন্নি সবে তখন নেমে দাঁড়িয়েছিলেন। উঠোনের এক প্রান্তে লাল মাটির দেওয়াল, খড়ের চাল, দুপাশে দুটো ঘরের কোণা গিয়ে মিলেছে, সেই কোণের মাঝখান দিয়ে সরু গলি দেখা যাচ্ছিল। গলির ওপারে আর একটা উঠোনের এক অংশ, সেই গলি দিয়ে তখন ঘোমটা মাথায় এক বউ এগিয়ে এসেছিলেন, তার সঙ্গে ঘোমটাবিহীন এক সধবা যুবতী, তাদের সঙ্গে এক দঙ্গল কুচো কাঁচা। সবাই মিলে ঘিরে ধরেছিল রায়গিন্নির গাড়ি। সকলের একসঙ্গে হাঁকে ডাকে পূজা মণ্ডপের উঠোন জুড়ে একটা হট্টগোল পড়ে গিয়েছিল। তার মধ্যেই দেখেছিলাম খালি গায়ে একজনকে এগিয়ে আসতে। বয়স নিদেন 40 ঊর্ধ্বে, আগুন রঙা বর্ণ, বুকের ছাতি প্রকাণ্ড, সেই বুকে একগাছা মেটে রঙের পৈতা, পরনের কাপড়খানি উঠেছে প্রায় হাঁটুর কাছে, খালি পা। তবে হ্যাঁ, একটাই যা তোমার একটু চোখে লেগেছিল, বাঁ হাতের কবজিতে একটি ঘড়ি, চোখে সেই আসমানি নীল, চুলের রং ছাপ। বলতে হবে কেন, তিনিও রাজবংশধর। গাড়ির কাছে এসে ঝুঁকে পড়ে বলেছিলেন, দাদা এলে? হ্যাঁ, তোরা সব ভালো আছিস? অই আছি বলে দাদার কোল থেকে ভাইপোকে দু হাতে কোলে তুলে নিয়েছিলেন। তারপরে নীল চোখে অচিনটাকে দেখে দাদাকে পুছ, ইটি কে বটে? জিজ্ঞাসার সময় মুখে একটু হাসি হাসি ভাব। রায়মশাই বলেছিলেন তার বড় ছেলের নাম করে, আমাদিগের জ্যোৎস্নার বন্ধু, শহরে কাছাকাছি থাকে, তা বাবার একটু ঘুরে বেরিয়ে দেখার শখ, ভাবলাম কি যে আমাদিগের কালী পুজোটা দেখে যাক। খুব ভালো, খুব ভালো, নেমে আসেন। সেই একই রঙা হাসি, একেবারে মুখ ভরে। অতিথিতে এমন খুশি একালে বিরল। আঁতের কি দাঁতের হাসি, দেখলে তা বোঝা যায়। ততক্ষণে রায়মশাই নেমেছিলেন। ছোট রায় উপুর হয়ে প্রণাম করেছিলেন। একবার বেরাদারি দেখো, দাদা ছোট ভাইয়ের চিবুক ছুঁয়ে আবার নিজের মুখে ঠেকিয়ে চুক শব্দ করেছিলেন, বলেছিলেন জয়স্তু। গাড়ি থেকে নেমে এসে আমি ছোট রায়কে প্রণাম করেছিলাম। ছোট রায়ের একেবারে হাহারব, থাক না কেনে, পায়ে হাত দিবেন না বাবা, আজকাল কি আর সেদিন আছে? যেখানে নেই সেখানে নেই, মলুটিতে সেদিন ছিল জানি। দিনকাল অবস্থার হালের পানিতে না মনের দরিয়ায়। বড়কে ছোটর প্রণাম কি কেবল প্রথা নাকি হে? শ্রদ্ধা জানাই, পরিচয় পারি, কুশল জিজ্ঞাসা করি। বলেছিলাম, আপনি করে বলবেন না। ছোট রায় হেসে এক কথাতেই রাজি। আচ্ছা, সে হইয়া যাবে বাবা, উলিয়ে ভাবতে হবে না গো। ততক্ষণে আমার দৃষ্টি পড়েছিল ঠাকুর দালানের দিকে। সেই দিনের মহানিশাতেই পূজা, মলুটির কালী পূজাই প্রথম দেখার উপলক্ষ। অথচ দেখেছিলাম কুমোর মশাই তখনও প্রতিমায় কালি লেপন করছেন। তখনও প্রতিমার চোখের ক্ষেত্র সাদা, যা দিয়ে প্রতিমার আসল পরিচয়, সেই জিভেও তখনও সাদা রং লাগানো, গলায় ঝোলানো নরমুণ্ড।
কাটা ছেঁড়া অঙ্গ প্রত্যঙ্গের মালাখানিও তথৈবচ। এক কুমোরের রং লাগাচ্ছিল প্রতিমার গায়ে, আর এক কুমোর পিছনের চালচিত্রে। হাত তুলে ঘড়িতে দেখেছিলাম সকাল সবে 7:30। রাত্রি 1টার অনেক দেরি। তার মধ্যে প্রতিমার চক্ষুদান হয়ে যাবে, তারপরে মহানিশায় প্রাণ প্রতিষ্ঠা। পূজা দালানের অনেক ধাপ সিঁড়ি, সেখানে ছোটরা অনেকেই জায়গা করে নিয়েছিল। তারা সেই কঞ্চি খড়ের বাঁধন থেকে সাক্ষী, প্রতিমার রূপ গড়ানো শেষ পর্যন্ত দেখবে। তার মধ্যেই এদিক ওদিক যারা ছিল সবাই প্রায় খালি গা, কুচকুচে কালো মানুষ। লজ্জা নিবারণের একখানি ঢাকনা ছিল কোমরে। তারা অনেকেই বড় কর্তাকে এসে গড় করেছিল। কেবল কুশল জিজ্ঞাসা নয়, কেউ দাবি করেছিল, এবারে একটু নতুন কাপড় দিতে হবে গো বড় কর্তা। কেউ বলেছিল, আমাকে 2 হাঁড়ি মদ দিতে লাগবে কিন্তু, হ্যাঁ এমন বাজনা বাজাবো মা জেগ্গা উঠবেন একেবারে। রায়মশাই হেসে কাউকে বলেছিলেন, হবেক রে হবেক, কাউকে আরে ধু হারামজাদা। তারপর আমার পিঠে হাত দিয়ে বলেছিলেন, চলো বাবা বাড়ির ভিতরে যাই, হাত মুখ ধুয়ে জল খেয়ে একটু বিশ্রাম করো। তা করব, কিন্তু না দেখা মলুটির রক্ত তেপান্তর যেন আমাকে হাতছানি দিচ্ছিল। এমন দেশ তো আর আগে কখনো দেখিনি, যেখানে প্রকৃতি লালে সবুজে মাখামাখি। তাকে লাল বা বলি কি করে? লাল বলে সুখ পাই না, মেটে বলে জুত পাই না। কি আমার ভাষার দারিদ্র হে! এমন গরিবকে আমি নিজেই কৃপা করি। বিশ্রামের চেয়েও তখন সেই এক রাখাল রাজার রাজ্য মলুটির প্রকৃতি আমাকে ডাক দিয়ে ফিরছিল। রায়মশাইয়ের সঙ্গে গিয়ে পড়েছিলাম একেবারে অন্দরমহলের ভিড়ে। এখন অন্দরমহল বলতে যদি 7 মহলা পেরিয়ে ভাবো, আমি নিরুপায়। মাঝখানে উঠোন, চারদিকেতে ঘর। ছেলেবেলায় পূব দেশেতে দেখার মতোই, তবে ফারাক বিস্তর। রঙে মিল ছিল না, আকারে মিল ছিল না। যে ঘরে গিয়ে বসেছিলাম সে ঘরে অনেক মহিলা পুরুষ। প্রথম পরিচয়ের পালা। রায়মশাইয়ের ফারমান, সবাইকে দেখিয়ে রাখলাম, তুমি বাবা যখন যেখানে খুশি যাও, ঘোরো, বাড়ির মধ্যে কিছু বলার নাই, তুমি বাড়ির ছেলে। এর মধ্যে যে কথাটা বলতে ভুলেছি, রায়মশাইয়ের বড় ছেলে আমার বন্ধু, যে সূত্র ধরে আসা, সে তখন শহরে বসে চাকরির ইন্টারভিউ দিচ্ছিল, তাই তার আসা হয়নি। হতে পারে রাজবাড়ির পূজা, বন্ধু আমার রাজবংশধর, সেকালের হিসেবে ধরলে বড় তরফের বড় ছেলে তখন সে। রাজার মুকুট তার মাথাতেই শোভা পেত। কিন্তু অয় কে বলে হে, রাজপুত্তুর তখন কেরানির চাকরির আশায় পরীক্ষার্থী। রায়মশাই ভাইকে ডেকে আমার কথা বলেছিলেন, শোনো, উয়াকে আমাদিগের দক্ষিণের উপরের ঘরে নিয়ে যা, একটু নিরিবিলি পাবে, এদিকে তো পূজা পাজার ব্যবস্থা, হই হট্টগোল। বলেছিলাম, তাতে কি, আমি তো তাই দেখতে এসেছি। রায়মশাই রাঙা হেসে বলেছিলেন, তা তো দেখবেই বাবা, দেখবে বই কি, রাত্রেই তো সব পূজা বলি যা কিছু, সারা রাত জেগে থাকতে হবে, দিনের বেলাটা নিরিবিলিতে একটু ঘুমিয়ে নেবে। কিন্তু উপরের ঘর বলতে কি বুঝিয়েছিলেন তখন বুঝিনি। জীবনে সেই জিনিসও নতুন দেখেছিলাম। মাটির ঘরের দোতলা, মাথায় খড়ের চাল, উঠোন পেরিয়ে দক্ষিণের ভিটায় গিয়ে মাটির সিঁড়ি উঠে গিয়েছিল কোন ঘেঁষে। উঠে দেখেছিলাম চমৎকার, ইট সিমেন্টের ভাঁজ নেই, গোবর নিকানো মাটির মেঝে, তাই আবার দক্ষিণে পশ্চিমে জানালা। উত্তরে মাটির বারান্দায় দাঁড়ালে বাড়ির উঠোন। দক্ষিণের জানালায় মলুটির তেপান্তর দেখতে পাইনি। গুটি কয়েক গাছের নিবিড় ছায়া দেখেছিলাম, আম জাম তাল আরো যেন কত কি। সেখানে ঘুঘুর ঘুঘুর কুরুরু কুরুরু ছাড়াও নানান পিক পিক শীষ ডাকাডাকি শুনতে পেয়েছিলাম। গাছের আড়ালে আড়ালে লাল মাটির দেওয়াল, খড়ের চাল। কিন্তু পাকা বাড়ি দেখেছিলাম যে, মলুটিতে নাকি রাজাদের পাকা বাড়ি করতে নেই। ছোটরায় তখন বলেছিলেন, জামা কাপড় ছেড়ে নিচেই এসো, জল দিতে বলি, হাত মুখ ধুয়ে লাও। না জিজ্ঞেস করে পারিনি। আচ্ছা, শুনেছিলাম মলুটিতে আপনারা পাকা ঘর করেন না, কিন্তু কয়েকটা বাড়ি যেন। কথার মাঝখানেই ছোট রায় রাঙা মুখে হেসেছিলেন, বলেছিলেন, সে বাবা তুমি ঠিকই দেখেছ, মলুটিতে মেলাই পাকা ঘর আছে, তবে বুঝলে বাবা, সেসব আমাদিগের লয়, আমাদিগের দৌহত্তির বংশের। রাজারা যখন মেয়েদের বিয়া দিতেন, তখন কুলিনদের ছেলা দিয়ে এসে জমি জিরাত দিয়ে মলুটিতেই বাস করাতেন। চলতে চলতে দেখেছিলাম ছোট রায়ের রাঙা মুখে রাঙা হাসিতে একটু ধনুকের বাঁক। বলেছিলেন, এখন কি হয়েছে জানো তো, আমাদিগের ঠিক্কা, আমাদের দৌহিত্রীরা মলটিতে বেশি হইয়া গেলছে, হ্যাঁ বুঝলে, তাদিগের অবস্থাও অনেক ভালো, আমাদিগের পাকা করতে নাই বটে, উয়াদের তো তা আছে, পাকা বাড়ি সব উয়াদের। তখন ছিলেন এক রাজা, তার নাম আনন্দচন্দ্র। তিনি, ছোট রায় নিজেই থেমেছিলেন, অনুমান করেছিলেন আর এক কিংবদন্তি। বলেছিলেন, আচ্ছা সে কথা পরে হবে, আমি জল দিতে বলি গা, তুমি এসো। আমি ঘাড় নাড়িয়ে সম্মতি দিয়েছিলাম। তিনি নিচে নেমে গিয়েছিলেন। বাসি জামা খুলতে খুলতে ভাবছিলাম, কেন মলুটির রাজারা কি আজ সর্বদিকেতেই সর্বহারা? নিজেদের জন্য কি তারা কিছুই রাখেননি? সেই সময় মনে হয়েছিল মেয়ে গলায় যেন শুনতে পেয়েছিলাম, ই দেখ কেনে মুখ পোড়া, হাত ছাড়, না হলে পিসেমশাইকে যেয়ে সব বলে দিব।
কথাটা যেন কেমন ধারা। দক্ষিণের জানালা দিয়ে নিচের দিকে তাকিয়েছিলাম। বছর 20-22-এর এক লম্বা শ্যামলা ছেলে, অয় কি বলবো হে, এক গোরা যুবতীর আঁচল ধরে দাঁড়িয়ে। দেখো হে, নিজের শ্রবণকে না বিশ্বাস করতে পারি, শুনতে পেয়েছিলাম, একটু কাছে আয় না। আছি ছি ছি, মুখ পোড়াই তো বটে। যুবতীও ঠিক যুবতী নয়, 16-17 হবে। ডাগর চোখে তরাস যা দেখেছিলাম, আগুন ছিল হে। তারপরে এক গোঙানি। তবে রে, কথা শেষ হয়নি, চটাস করে এক থাপ্পড় মুখ পোড়ার গালে। তৎক্ষণাৎ আঁচল শিথিল, শ্রীমতীর বেগে ছোটা। শ্রীমানের গালে হাত, তবে রাগঝাল ছিল না মুখে। তবে আস্তে আস্তে সরে এসে আমিও গালে হাত দিয়েছিলাম। ই বাবা, মলুটি যে সাংঘাতিক রূপকথার দেশে। ভিতর থেকে এমন একটা হাসির ঝোড়া ঝরঝরিয়ে নেমেছিল, নিজেকেই পাগল বলে মনে হয়েছিল। হায়, কি বলবো হে, বাজ ধরা রাখাল রাজার বংশধরের ভিটায় মাটির ঘরের দোতলায় দাঁড়িয়ে কি দৃশ্যই দেখেছিলাম। শুধু বর্ণনাতে তার রূপ মেলে না, অনুভূতির অরূপে তার রসের ধারা বহে। ভেলকিওয়ালা যেমন ডুগডুগি বাজিয়ে হাঁকে, লাগ 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 ভেলকি লাগ, তেমনি আমার ভিতরেও ডাক লেগেছিল, লেগেছে লেগেছে লেগেছে, কৌতুকের বান লেগেছে গো। কিন্তু হে বিদেশি, তোমার কেন গাল সুরসুরিয়ে উঠেছিল যে গালে হাত বুলিয়েছিলে? পুরুষ বলে, সব পুরুষেই এই পুরুষের লীলা কিনা? সেই চিরপুরুষের মন, মনে মনে চোখে চোখে সে কৌতুকের বান ডেকেছিল যে। তবু নীতিবাগীশের ভ্রুকুটিকে বড় ডরাই। সে বলতে পারে, এতে কৌতুক কোথায় দেখলে হে? দুর্নীতি মানো না নাকি? অধমের ভাবনা নেই? মানি বই কি, ভাবিও বটে, তবে কিনা ঘরের নিচে পিছনে সেই 16-20 বেলায় নীতি আর ধর্ম উঁচিয়ে ঘা করতে ইচ্ছে হয়নি। একা একা হেসেছিলাম অনেকক্ষণ। তারপরে ভেবেছিলাম এক্ষণে আর সেখানে নেই কেউ নিশ্চয়ই। ভেবে জানালার কাছে গিয়ে আর একবার উকি দিয়েছিলাম। ও, ভুল দেখিনি তো। এদিকে এক কাঁঠাল গাছ, ওদিকে এক তাল, তার মাঝের ছায়ায় দাঁড়িয়ে তখনও শ্রীমান, আনুমানিক 20 বছর। গোঁফ তেমন তেজি নয়, ছাটা, কালো রেখাটি গাঢ় দেখাচ্ছিল। মাথার চুল 12-4-এর সূক্ষ্ম কাট, জুলপি তেরচা, রোগা রোগা গায়ে সোনালি সিলিকের জামা। স্পষ্ট দেখেছিলাম জলচুরি তোলা, কালো পাড়ের ফরাসডাঙ্গার কাঁচি ধুতি, মোটা কোঁচায় ভুঁয়ে লোটানো। পায়ে ছিল ঘি রঙের নিউ কাট। তখন আর সে শুধু দাঁড়িয়ে ছিল না, সিলিক জামার পকেট থেকে বের করেছিল সিগারেটের প্যাকেট। সাহেবের মুখ ছাপানো তাতে। ইতিউতি দেখে সিগারেট ঠোঁটে ধরে 3 কাঠি বরবাদ করে চতুর্থতে ধোঁয়া উদ্গীরণ। তবু চোরের মন ড্যাব ডাগর চোখে কেবল চারিদিকে চোরা নিরীক্ষণ। ভেবো না যে হতাশ প্রেমিক মুহ্যমান, দমকা দমকা নিঃশ্বাস ফেলছিল আর ধোঁয়ার ধীর টানে ব্যথা ভুলছিল। রীতিমতো হুসহাস টান, নাকে মুখে ভলকে ভলকে ধোঁয়া উদ্গীরণ, যেন উত্তেজনায় রন রন, কেবল মতলবের ধ্যান। আমি ভাবছিলাম, কোন নাগরের নাগরুটি, কোন গৃহের অতিথি। ও মুখ পোড়া কখনো গায়ের হতে পারে না, তাহলে রাত পোহাতেই অমন সাজগোজের ঠাঁট থাকতো না। তারপর বলতে পারি না, হতেও পারে জলে ডোবা বঙ্গবাসী রারের রঙ্গ তুমি কি বুঝবে। আরো ভাবতে হয়েছিল হাত তুলে থাপ্পড়খানি যে দিয়ে গেল মেয়ে। ঘরের পিছনে ছায়া ছায়া ঝোপ জমিনে তোমাকে আনলো কে? নিশ্চয়ই সকলের সম্মুখ দিয়ে আঁচল ধরে টেনে আনেনি। গোয়েন্দা ভাবনা কতক্ষণ চলতো জানি না, ঠিক সে সময়ই পিছন থেকে ডাক শুনতে পেয়েছিলাম। সে ডাক শুনে একটু অবাক লেগেছিল। গলার স্বরের জন্য না, স্বরের মালিক মেয়েটির জন্যও না। তাকে চিনিনি। মন বলেছিল সে মেয়ে রাজবংশের নয়, কেননা চেহারাতে ধর্তাই মিল ছিল না। আমার পোশাকি নামখানির পিছনে একটা দা জুড়ে সে অনায়াসে ডেকেছিল, আপনার হাত মুখ ধোবার জল দিয়েছি নিচে। কথাবার্তার উচ্চারণও কেমন যেন চাঁচা ছোলা, সমতল, সমান সমান। রাড়ের চড়াই উতরাইয়ের উঁচু নিচু ছিল না, রাঙা মাটির সুর ছিল না। সব মিলিয়ে তাই একটু অবাক লেগেছিল। কিন্তু ওদিকে আবার ভয়। তাড়াতাড়ি সরে এসেছিলাম জানালার কাছ থেকে। অমন কৌতুকের খেলা দেখায় ধরা দিতে পারি না। বলেছিলাম, এই যে যাচ্ছি। সে দাঁড়িয়েছিল সিঁড়ির ধাপে, নোটিশ দিয়ে নিচে নামবে তাই ভেবেছিলাম। অথচ কি ব্যাজ দেখো, মেয়েটিও উঠে এসেছিল ঘরে। বলেছিল, ব্যাগ সুটকেস কিছুই তো খোলেননি, গাড়ির জামা কাপড়ও তো ছাড়েননি। তার ব্যস্ততায় আমার ব্যস্ততা। তাড়াতাড়ি জামা খুলতে খুলতে বলেছিলাম, এই যে ছাড়ি। শুধু ব্যস্ততা নয়, যেরকম পা বাড়িয়ে ঘরে চলে এসেছিল, যদি জানালায় গিয়ে দাঁড়াতো। সেই তরাসে আমি বেশ গলা তুলেই কথা বলেছিলাম, মুখ পোড়াটা যাতে সরে পড়তে পারে। তাই আবার বলেছিলাম, আপনি চলুন, আমি যাচ্ছি। মেয়েটি হেসে ফিরেছিল, বলেছিল, আমাকে আপনি বলছেন? আমি তো অনেক ছোট।